মিটফুড এলাকায় ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে হত্যা, তার পরিস্থিতিতে সারা দেশ উত্তাল। বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে মোটামুটি প্রতিবাদের ঝড়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে নিন্দার ঝড়। আসলে কি ঘটেছিল, কেনই বা তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো, এই বিষয়টি নিয়ে অনেকের মনেই প্রশ্ন। শুভেচ্ছা নেবেন আমাদের ব্যক্তিগত আয়োজনে, সবাইকে স্বাগতম। সাথে আছি মাইদুর রহমান রুবেল। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং সেটি গতকাল থেকে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অর্থাৎ পুরনো ঢাকায় মিটফুড হাসপাতালের কম্পাউন্ডে একজন ব্যবসায়ীকে হত্যা করেছে যুবদলের নেতারা। আসলে কি তিনি শুধু ব্যবসায়ী নাকি তিনিও যুবদলের নেতা? গতকাল থেকে যেটি পরবর্তীতে আসছে, যাকে হত্যা করা হয়েছে সেও যুবদলের নেতা, যারা হত্যা করেছে তারাও যুবদলের নেতা। তবে যুবদলের নেতায় নেতায় কেন হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটল? আর এই ঘটনাটি গত বুধবারের কিছু কাগজে খবরটি এসেছিল এবং সেই ঘটনার পর শুক্রবারই কেন সেই ঘটনাটি ভাইরাল হলো এবং সেই কারণে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো। কারা সবচেয়ে বেশি মিছিল করেছে এর প্রেক্ষিতে, কারা এই বিচারের দাবিতে সবচেয়ে বেশি সোচ্চার, নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা দেখেছেন। বাংলাদেশ জামায়াত ইসলাম, ছাত্র শিবির, সারা দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এমনকি ঢাকায় মহানগর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সবচেয়ে বেশি বিক্ষোভ করেছে তারা। বিএনপি বলছে যে মার্চে যেন মাসির দরদটাই বেশি। কি কারণে? এর পেছনেও কি কোনো কারণ আছে? গতকালকের ভিডিওতে আমি সেই ইঙ্গিতটি দিয়েছিলাম। আসলেই কি যেই সাধারণ খোলা দৃষ্টিতে যেইভাবে হত্যাকাণ্ডটি দেখেছি, হত্যাকাণ্ডটিকে আসলে এই কারণেই নাকি পেছনে অন্য কোনো কারণ আছে? কোনো হত্যাকাণ্ডই সমর্থন করি না আমরা, বা কেউই সেটি করার কথা নয়, কিন্তু এটি ইস্যু করে এই রাজনীতির পেছনে আরও যে কিছু রাজনীতি আছে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। গতকাল 3টি ঘটনা সামনে এসেছে। একটি ঘটনা স্প্রেড করেছে, 2টি ঘটনা চাপা পড়েছে। সেই ঘটনাগুলির কথা কি আপনারা অনেকেই জানেন? অনেকেই জানেন না। খুলনায় আরও একজন যুবদল নেতাকে তার বাড়ির কম্পাউন্ডে, বাড়ির উঠোনে 9টি গুলি করে হত্যা করেছে এবং হত্যা করার পর তার পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করেছে। এমন বর্বর কাজ করলো কারা? সেটি কি যুবদল করেছে? সেই প্রশ্ন কিন্তু জেগেছে। কারা রগ কেটেছে, কারা গুলি করলো, তার কিন্তু সঠিক কোনো উত্তর এখন পর্যন্ত মেলেনি। এমনকি চাঁদপুরে মসজিদে ইমামকে যে এলোপাথারি কুপিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল সেই আসামিকে গ্রেফতার করা হয়েছে। ইমাম সাহেবকে কেন কোপানো হলো? তার খুতবা পছন্দ হয়নি, সেই কারণে কোপানো হয়েছে এবং যে কুপিয়েছে সে মূলত চাপাতি নিয়েই মসজিদে প্রবেশ করেছে। মানে সে টার্গেট করে গিয়েছিল যে আজকে ইমাম সাহেবকে কোপাবে। ইমাম সাহেবের অবস্থা খুবই খারাপ, তিনি হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। কোনো গণমাধ্যম ইতিমধ্যে প্রকাশ করেছে যে তার মৃত্যু হয়েছে, তিনি এখনও জীবিত আছেন। এটি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপা বলতে পারেন, কিন্তু তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চলছে। একই দিনে 3টি ঘটনা কেন, এবং 3টি ঘটনার পর একটি ঘটনায় কেন স্প্রেড করলো? কারা এটি স্প্রেড করলো? এর পেছনের উদ্দেশ্য কী? সেই নিয়েও কিন্তু অনেক প্রশ্ন জেগেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ফেসিবাদী শক্তির বিরুদ্ধে গত বছর জুলাইয়ে যে ঐক্যটি ছিল, সেই ঐক্যটি কি গত 1 বছর পর জুলাইয়ে আছে? নিশ্চয়ই দেখেছেন যে 3টি ভাগ হয়ে গেছে। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, মোটামুটি 3টি ভাগ হয়ে গেছে। ঐক্যের মধ্যে ফাটল ধরে গেছে বলা চলে। কি কারণে? ক্ষমতার লোভে। এই ক্ষমতার লোভে যে তাদের ঐক্যে ভাগ হলো বা ফাটল ধরলো, সেটি দেখে কারা কারা মুচকি হাসছে নিশ্চয়ই প্রশ্ন জাগছে। যারা পালিয়ে গেছে তারা কিন্তু এই ঐক্যে ফাটল দেখে মুচকি হাসছে। তারা কিন্তু বেশ খুশি যে ঐক্যবদ্ধ শক্তির কারণে ফেসিবাদকে পালাতে হয়েছিল, দেশ ছাড়তে হয়েছিল, সেই ঐক্যের মধ্যে ফাটল ধরেছে এবং এটির পিছনে যে রাজনীতি, সেই রাজনীতির কারণেই এই ফাটল। এবং যারা পালিয়ে গেছে তারা খুশি যে অন্তত আর ঐক্যবদ্ধ শক্তি নেই। আপনারা এখন নিজেরা সিদ্ধান্ত দেবেন, আপনারা কি ঐক্যবদ্ধ থাকবেন নাকি ভাগ ভাগ হয়ে থাকবেন। গতকাল যেটি বলেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যে জামায়াতের সাথে বিএনপি কোনো জোটে যাচ্ছে না, তাদের সাথে কোনো ঐক্য হচ্ছে না। কি কারণে? নিশ্চয়ই এই রাজনীতির কারণেই হচ্ছে না। কিন্তু তারা বলেছেন যে এনসিপির দরজা খোলা, বিএনপির দরজা খোলা এনসিপির জন্য। তাহলে কি সামনের নির্বাচনে
তারা জোট করতে যাচ্ছেন বিএনপি এনসিপি, সেই সমস্যার বা সেই প্রশ্নের উত্তর এখনই কিন্তু দেওয়া সম্ভব নয়। ঐকমত্য কমিশনে দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে, বৈঠক চলছে, সেইখানে অনেক বিষয়ে একমত হয়েছে, অনেক কিছু বিষয়ে তারা দ্বিমত হয়েছে। এই দ্বিতীয় রাউন্ডের খেলার পর সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল কিংবা ফাইনালে গেলে যে সংকট তৈরি হবে, সেই সংকটেরই বা সমাধান কি? সেই সংকটের সমাধান তখনই দাঁড়াবে যখন আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে একমত হতে যাবে। এটি একটি বড় সংকট। এবং আজকে সৈয়দা রিজওয়ানা হাসান সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে এই হত্যাকাণ্ডের সাথে সরকারি দল জড়িত নয়, সরকারের কেউ জড়িত নয়। তাকে তো কেউ জিজ্ঞেস করেনি সরকার জড়িত কিনা। পুলিশ আজকে যেটি জানিয়েছে, বুধবারের এই ঘটনাটির পুরনো ঢাকার মিটফোর্ডের হত্যাকাণ্ডের ঘটনার পর তাদের কাছে যে সিসিটিভি ফুটেজটি আছে, সেইখানে দেখা গেছে যে একটি মৃতদেহের উপর অনেকেই লাফালাফি করছে, কিন্তু ইট মারার বা পাথর মারার দৃশ্যটি পুলিশের কাছে ছিল না। সেটি কোথা থেকে এলো, সেই প্রশ্নটিও কিন্তু জেগেছে। পুলিশ যেটি ধারণা করছে যে এটি ভিডিও বানানোর জন্য, মেক করার জন্য মূলত এই ইট কিংবা পাথর নিক্ষেপ করা হয়েছে। তবে এই ধরনের বড় বড় ঘটনা, তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারপরে ইট মারা, পাথর মারা, সেটি কোনো মতেই আমরা সমর্থন করি না, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো সমর্থন করে না। গতকাল বিএনপি নিশ্চয়ই দেখেছেন যে যুবদলের 2 জন জড়িত থাকার ঘটনায় তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। পুলিশ বলছে পুলিশের সিসিটিভি ফুটেজের বাইরেও যে মোবাইলে ধারণ করা ফুটেজটি আসলে কোথা থেকে এলো কাল, এবং তার জের ধরেই আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে এর পেছনেও কোনো না কোনো শক্তি কাজ করছে। তারা একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করেছে। তারেক রহমান বলেছেন যে সরকারকে তো বিএনপি মানা করেনি যে তাকে বিচার করতে। বিএনপি বলছে যে তারা ক্ষমতায় গেলে সকল অপরাধীদের শাস্তি নিশ্চিত করবে, এবং অতীতে নিশ্চয়ই দেখেছেন যে বিএনপি ক্ষমতার শাসনামলেই অপারেশন ক্লিন হার্ট হয়েছে। বিএনপি নিশ্চয়ই পরবর্তীতে এই ধরনের ধারা অব্যাহত রাখবে, সেটি হয়তো তাদের প্রয়োজনেই রাখবে। কিন্তু কারা আসলে এই ভিডিওটি মেক করলো এবং কারা এই ভিডিওটি ছড়িয়ে অন্য ঘটনা দুটিকে চাপা দিল, সেটি কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং এই জটিলতা নিরসনে কোন পর্যন্ত যাবে, সেটিও কিন্তু এখন একটি বড় প্রশ্ন। তবে এই যে ঐক্যে ফাটল ধরলো নির্বাচনকে কেন্দ্র করে, সেই ফাটল কোন পর্যন্ত গিয়ে ঠেকে, সেই ফাটল কি আবার জোড়া লাগতে পারবে, নাকি এই ফাটল আরও বাড়বে? এবং এই ফাটল যদি বাড়ে, তাতে করে কার লাভ কার ক্ষতি, নিশ্চয়ই সেটা তারা টের পাচ্ছে। এবং বিএনপি বলছে যে তারা তাদের দলে যদি কোনো অপরাধী থাকে, তারা কিন্তু তাকে বহিষ্কার করছে। অনেকে বলছেন যে বিএনপি বহিষ্কার করেই তো দায় এড়াতে পারে না, তাহলে কি করবে? সেই পরামর্শ চেয়েছে বিএনপি যে আসলে তারা কি করবে, তারা কি তাকে ধরে মারবে? বিএনপি বলছে যে তাদের তো নিজস্ব কোনো আদালত নাই, নিজস্ব কোনো কারাগার না যে তাকে ধরে তারা সেইখানে রাখবে। সরকার কেন তাকে গ্রেফতার করছে না? তবে কি সরকারের কথা শুনছে না প্রশাসন? এরকম কি কিছু, সেটাও কিন্তু সামনে চলে আসছে। নিশ্চয়ই সরকারের কথা যদি এখন প্রশাসন না শোনে, নির্বাচনের সময় কি সরকারের কথা শুনবে প্রশাসন? প্রশাসনের মধ্যে কি কোনো শৈথিল্যতা আছে? বিএনপি বলছে যে যারা এই অপরাধের সাথে জড়িত, তাদের শৈথিল্যতা দূর করে অপরাধীদের দ্রুত গ্রেফতার করা, এবং দ্রুত গ্রেফতারের পর সরকার যদি দ্রুত বিচারের ব্যবস্থা করে, সেই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ব্যবস্থা করলে হয়তো অপরাধীরা পরবর্তীতে কোনো অপরাধ করার সাহস পাবে না। তবে এইটা ঠিক যে মিটফোর্ডের ঘটনায় এখন পর্যন্ত 5 জন গ্রেফতার করা হয়েছে, তবে যে পাথর মারছে তাকে কিন্তু এখন পর্যন্ত কী কারণে গ্রেফতার করা হয়নি, সেটি কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিংবা কেউ বলতে পারেনি। তবে চাঁদপুরের ঘটনায় একজন গ্রেফতার হয়েছে, কিন্তু খুলনার ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশা, সেটি কবে সুরাহা হবে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন জেগেছে। এর মধ্যে আরও একটি প্রশ্ন চলেছে, বিএনপি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সৌম্যকে হত্যা করা হলো, তার কোনো দৃশ্যমান ফলাফল এখন পর্যন্ত দেখেনি, এবং এর প্রেক্ষিতে আবারও আন্দোলনের নামার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।